আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল, কারা তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা কি আদৌ জানতে পারবো কারা তাকে গুলি করেছে, কেন তাকে গুলি করা হয়েছে, নাকি প্রতিবারের মতো এটা নিয়ে রাজনৈতিক নাটক চলতেই থাকবে? আসুন আমরা একটু জেনে নিই যে কি হচ্ছে এই হত্যা প্রচেষ্টা নিয়ে। শুরুতেই এর জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে। বলা হচ্ছে যে এরকম আওয়ামী লীগ কলকাতা থেকে কলকাঠি নেড়েছে। একজনের নাম বলা হচ্ছে ফয়সাল। এই ফয়সাল নাকি ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে, এবং একটা ছবি দেখা যাচ্ছে যে 9 ডিসেম্বর সে ওসমান হাদির সাথে মিটিং করছে এবং সেখানে সে একটি কালো পাঞ্জাবি পরিহিত ছিল। তো যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের দুজন হেলমেট পরা, পেছনের জন কালো ড্রেস পরা, সম্ভবত পেছনের জনই গুলি করেছিল। এখন এই ছেলেটা নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী, এ নাকি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল। এই ফয়সালের সম্পর্কে একটা পরিচয় দিয়ে, এর আর একটা ছদ্মনাম আছে দাউদ বিন ফয়সাল। এই ফয়সাল গত বছরের নভেম্বর মাসে আদাবরের একটা স্কুল থেকে 17 লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে মুক্তি পেয়েছিল। 2024 সালের নভেম্বরে, মানে 5 আগস্টের পরে, জঙ্গি অভ্যুত্থানের পরে নভেম্বরে কারা চাঁদাবাজি করেছে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে কি করে জামিনে মুক্তি পায়, এবং জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং সে ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। ওসমান হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করে? এখন যারে তারে ধরে আপনি ছাত্রলীগ বানায় দিবেন যে কোনো হত্যাকাণ্ডকে, এবং বলা হচ্ছে সে আবার নাকি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের খুব ঘনিষ্ঠ ছিল। তো এত কিছু জানার পরেও আপনি তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। অথচ যারা আওয়ামী লীগের রাজনীতির ধারাটা সম্পর্কে একটু ওয়াকিবহাল, যারা জানেন, আওয়ামী লীগ তো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। এই যে গত 16 মাস এই যে হাসনাত, সার্জিস, আরো কয়েকজন চ্যাংড়া সমন্বয়কেরা এত আপত্তিকর কথা বলেছে, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে? আওয়ামী লীগের রাজনৈতিক ধারা এটা না। তাহলে কারা তাকে হত্যা করতে চায়? ওসমান হাদি খুন হলে কাদের রাজনৈতিক লাভ? ওসমান হাদি কি লেভেলের নেতা? সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে। একটা সূত্র বলছে যে 2 জন মোটরসাইকেলে ছিল, তাদের একজন আইএসআই আর একজন হলো প্রাক্তন সামরিক কর্মকর্তা, মানে এক্স আর্মি অফিসার। এখন এই সূত্রটি বলছে যে গত 28শে নভেম্বর ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার তারা একটি মিটিং করে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন বানচাল করার জন্য কি করা যায়, এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বেশ কিছু লাশ যদি তারা ফেলে দেয় তাহলে নির্বাচনটা হয়তো বানচাল করা যাবে। এবং সেখানেই আলোচনা হয় এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওসমান হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন নেতা, যে চিৎকার করে শুরুতে, যে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম, কি অসভ্য একটা ছেলে, 50টার বেশি মবের নেতৃত্ব দিয়েছে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন ভাঙচুরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে। এই ছেলেটা আসলে রাজনীতিতে তেমন গুরুত্ব নেই। সুতরাং এই ইউটিউবাররা, ডক্টর ইউনূস এবং ওয়াকার খানরা মিলে ঠিক করে যে একে আমরা ফেলে দেব, একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে, তখন নির্বাচন বানচাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এবং শুধু ওসমান হাদি না, তারা আরো কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে এখানে ওসমান হাদি নির্বাচন করতেছে, ওসমান হাদি আবার স্বতন্ত্র নির্বাচন করতেছে, সে জুলাই যোদ্ধা, তার তো এনসিপিতে যাওয়ার কথা, সেটা না যেয়ে সে ইনকিলাব মঞ্চ লিড করে। ইনকিলাব মঞ্চ নাকি একটা সাংস্কৃতিক সংগঠন। তো সে ঢাকা 8-এ নির্বাচন করবে কার এগেনস্টে? মির্জা আব্বাসের এগেনস্টে। মির্জা আব্বাসের সাথে তার যায়?
মির্জা আব্বাসকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন, তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, দখলদারিত্বের অভিযোগ আছে, কিন্তু তার মতো একটা প্রবীণ বিএনপি নেতার সাথে এই 2 দিনের সন্ত্রাসী যে মাদ্রাসায় পড়তো, পরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এবং শুনেছি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে, তো এরকম একটা অসভ্য ইতর লেভেলের একজন সে ইলেকশন করবে। এখন যেটা কেঁচো করতে সাপ বেরোয়, এখানে নাকি জামাত টাকা দিয়ে ওখানে দাঁড় করাইছে, জামাত তাকে মির্জা আব্বাসের এগেন্সে দাঁড় করাইছে। এবং দেখেন এই হত্যা প্রচেষ্টার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের সাদিক কায়েম ডাকসুর যে এই নীলক্ষেতের ব্যালটে যে ভিপি হয়েছে, এই সাদিক কায়েম নাকি ওইখানে জামাতের থেকে ইলেকশন করবে। তার মানে কি, আপনি ওসমান হাদিকে খুন করালেন, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন, সেই সেন্টিমেন্ট দিয়ে এখন সাদিক কায়েমকে আপনি মির্জা আব্বাসের এগেনস্টে জয়লাভ করাবেন। এদিকে বিএনপিকে দোষারোপ করারও একটা চেষ্টা আমরা দেখছি। এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ওসমান হাদির কিছু হলে তারা বিএনপিকে ছাড়বে না। আবার মির্জা আব্বাসের দিকেও অনেকে অভিযোগের আঙুল তুলছে। মানে তারা কি করে ধারণা করছেন যে বিএনপি এটা করছে? হাসনাত আব্দুল্লাহ কি শিওর যে বিএনপি এটা করছে? তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান, তাদের গিয়ে বলেন। সবই রাজনীতির খেলা। আপনি শুরুতে আমি বললাম যে একজন বউ ব্যবসায়ী উপদেষ্টা আছেন, সেও দেখলাম যে দাবি করে ফেলছেন যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত। একটা হত্যাকাণ্ড হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের বিভিন্ন এজেন্সি আছে, তারা তদন্ত করে বলুক, তারা বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে খুনিকে আইডেন্টিফাই করুক, চিহ্নিত করুক, তাকে গ্রেপ্তার করুক, বিচারের আওতায় আনুক। তার আগেই ফেসবুকে আমরা একটা চেনা মুখ, চেনা মহলকে দেখছি বেসিক্যালি, যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন, এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনো কিছু ডিরেইল করতে চান আর কি। মূল খুনি যেন কোনোভাবেই চিহ্নিত না হয়। যেভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে, যেভাবে রংপুরের আবু সাইদকে হত্যা করা হয়েছে, তাদের প্রকৃত খুনিকে আজও চিহ্নিত করা যায়নি। অথচ এই সাইদের বিচারের নামে একটা প্রহসন চলছে আইসিটিতে। তো এবার এই ওসমান হাদিকেও সেই একইভাবে মানে বলির পাঠা করা হচ্ছে। এবং তার বোন বলেছে ভারতের র নাকি তার ভাইকে বাঁচতে দেবে না। অনেকেই বলার চেষ্টা করছে যে র নাকি এই কিলিং ঘটিয়েছে। তো ভারতের র মনে হচ্ছে যে দুধ ভাত রাস্তাঘাটে এভাবে কিল করে বেড়ায়। এটা র কখনো করে? র সম্পর্কে মিনিমাম ধারণা যাদের আছে, তার মানে কি ভারত আর আওয়ামী লীগ ঘুরে ফিরে আপনি এই জায়গায় এই দায়টা দিতে যাচ্ছেন। কিন্তু 28শে নভেম্বরের ওই মিটিং, তারপরে এই যে আপনার সাথে করে যে ছেলেটাকে ঘুরছেন তাকেই আপনি বলতেছেন খুন করছে। এবং এই খুনটা যদি দেখেন, দুটা মুভিং অবজেক্ট, সে একটা মুভিং অটোরিকশা যাচ্ছিল, মোটরসাইকেলও চলমান, একটা মুভিং অবজেক্ট থেকে আরেকটা মুভিং অবজেক্টে গুলি করা এবং নিখুঁত নিশানা 1.5 ফিট দূর থেকে গুলি করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এটা প্রফেশনাল কিলার না হলে বা হাইলি ট্রেইনড কিলার না হলে এটা কিন্তু সম্ভব না। তো সেই জায়গা থেকে অলরেডি এই ওসমান হাদির মৃত্যু নিয়ে যথেষ্ট প্যাচ লাগাইছে। এবং আমার ভয় হয় যে একটা জর্জ মিয়া নাটক অচিরেই সংগঠিত হতে আমরা দেখব, যে কেউ 2-3 জন সন্ত্রাসী ধরে বলবে যে এরা আওয়ামী লীগের নির্দেশে, বা একটা স্টোরি বানায় ফেলবে, কিন্তু প্রকৃত হত্যাকারীকে আমরা আর দেখবো না বা জানতেও পারবো না। আবার এই ঢাকায় আমার এক ছোট ভাই আছে সাংবাদিক, বিভিন্ন সময় আমাকে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে, সংবাদ দিয়ে হেল্প করে। এই ছোট ভাইয়ের সাথে আবার এই ওসমান হাদির যোগাযোগ ছিল, এবং ওসমান হাদি মাঝে মধ্যে ফোন করে বলতো, ভাই আমার একটু আওয়ামী লীগের নেতাদের সাথে বসায় দেন না। দেখেন, শাহুয়া মোহাম্মদ ছিঁড়ে ফেলে, ভারত আওয়ামী লীগের গালাগালি করে, মব সন্ত্রাস করে, আবার আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক গড়ার জন্য এই ওসমান হাদি কিন্তু চেষ্টা করে যাচ্ছিল। এবং সেই সাংবাদিক ছোট ভাই আমাকে সেটা বলেছিল। তো এই যে ভণ্ডগুলা, এই সন্ত্রাসীগুলা, এই যে জুলাইয়ের জঙ্গিগুলা, এখন তারা তো ভয়ে কাঁপতেছে দেখলাম। আরো কে কে বলছে যে তাদের জীবনও নাকি সংশয়ে পড়ে গেছে। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য, ইউনূস স্বার্থ রক্ষার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। সুতরাং আগামীতে নির্বাচন পরিস্থিতি বানচাল করার জন্য ডক্টর ইউনূস যদি আরো অনেক ঘটনা ঘটায়, আরো বেশ কিছু লাশ পড়ে, তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই।
দুঃখ পাওয়া ছাড়াও কিছু করবার নেই। রাজনীতির এই নিষ্ঠুর খেলায় প্রকৃত খুনিরা বরাবরই অধরা থেকে যাবে। এর মাঝখান দিয়ে কিছু নাটক, দুর্বল স্ক্রিপ্ট আমরা দেখতে পারবো। প্রিয় বন্ধুরা, ওসমান হাদির অবস্থা খুবই খারাপ, তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তিনি ক্রিটিক্যাল, তার অবস্থা খুবই খারাপ এবং প্রায় 12 ঘন্টার বেশি সময় পার হওয়ার পরেও তাকে নিয়ে কোনো আশার বাণী ডাক্তাররা শোনাতে পারেননি। আপনারা এর মধ্যে জেনে গেছেন যে একেবারেই শেষ মুহূর্তে জীবন মৃত্যুর শেষ লগনে মানুষ যে ফাইট করে, এই তরুণ রাজনীতিবিদ ওসমান হাদি সেই ফাইটটি করছেন। এবং ওসমান হাদির মৃত্যুর পর এটা নিয়ে দেশের নানান রকম কীর্তি কারখানা চলছে। মানে একটা মানুষ নিহত হতে চলেছেন, তাকে যেভাবে গুলি করা হয়েছে, এত লোমহর্ষক মৃত্যু, এই লোমহর্ষক কিলিং মিশন ঢাকার শহরে খুব কম দেখা যায়। কিছুদিন আগেও ঢাকার কোর্ট এলাকায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটিও দেখা গেছে যে এসে কাছাকাছি জায়গা থেকে তার বডি টার্গেট করে গুলি করা হয়েছে। 4-5টি গুলির পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কিন্তু এখানে খুবই দক্ষ শুটার যে কাজটি করেছে, এটা আর বলার এখন অপেক্ষা রাখে না। এবং সিসিটিভি ফুটেজ এবং ক্লোজ করে যেটুকু দেখা গেছে পরে, জাস্ট বাম হাতে পিস্তল উঁচিয়ে একজন চৌকস কমান্ডো স্টাইলে ওসমান হাদিকে শেষ করার জন্য গুলিটি ছোড়া হলো। এরপরে যেসব খবরাখবর আসছে, সেই খবরে আবারও বলা হচ্ছে আততায়ী পেশাদার শুটার হাদির সঙ্গেই ছিলেন। আমরা কাউকে সন্দেহের চোখে দেখছি না, আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছি না, বলছে ইনকিলাব মঞ্চ। তারা বলছে যে যারা আছে দেশের ভেতরে এবং আওয়ামী লীগ কেউই সন্দেহের বাইরে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপরে হামলাকারী কারা, তাদের কি শনাক্ত করা সম্ভব হয়েছে? ঢাকা পল্টনে বক্স কালভার্ট এলাকায় যে ঘটনা ঘটেছে সেইটা নিয়ে প্রচারে ছিলেন তার সতীর্থরা মনে করছেন যে হামলাকারীরা হাদির সঙ্গেই তার নির্বাচনী প্রচারে ছিলেন এবং ছবি বিশ্লেষণ করে তো তাই দাঁড়াচ্ছে। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা 2 জনকে তারা আততায়ী হিসেবে সন্দেহ করছেন। রাতে আইজিপি তিনি বলেছেন যে তার ধারণা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। হাদির উপর হামলার ঘটনার তদন্তে অগ্রগতির বিষয়ে তিনি বলছেন, অগ্রগতি আমরা এই মুহূর্তে বলছি, আমরা কাজ করছি এবং বিফল হব না। আমার কাছে যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেখানে বলছে পরদিন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জুলাই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের পরিচিত মুখ হাদির উপর হামলা হলো তফসিল ঘোষণার পরদিন। আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতিঝিল এই এলাকাটি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সেজন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন। এই শুক্রবার দুপুরে মতিঝিলের একটি মসজিদে সেরকম একটি প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য ব্যাটারি রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। তারপর তাকে আমরা সমস্ত কিছু এর আগের দিন আপনাদেরকে জানিয়েছি। প্রশ্ন উঠেছে যে এই চলন্ত অবস্থায় এক গুলি লক্ষ্যবদ্ধ হয়েছে। আমরা আগের দিনও বলেছি টার্গেট এত সুদক্ষ হাতে বলার অপেক্ষা রাখে না। গুলির ঘটনায় একটি ভিডিওতে দেখা গেছে যে একদম কাছে থেকে বাম হাতের টার্গেট করে তার কানে যে গুলিটি করা হয়েছে, সেই গুলিটি তার মাথা একদম এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। অন্তত ডাক্তাররা তাই জানিয়েছেন। ঘটনাস্থলে একটি গুলির খোসা পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরাও পুরো ঘটনাটার বর্ণনা দিয়েছেন কিভাবে কি হয়েছিল। আততায়ী ছিলেন হাদির সঙ্গেই। হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর থেকে তার সতীর্থরা বলছিলেন হামলাকারীদের ছবি তাদের কাছে রয়েছে। বিকেলে তারা 2টি ছবি প্রকাশ করেন। মতিঝিল ওয়াবদা মসজিদ ও মাদ্রাসা এলাকায় লিফলেট বিলির সময় তোলা এই ছবির একটিতে মাস্ক পরা একজনকে হাদির সঙ্গে বসে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে গায়ে স্যুট, গলায় চাদর পরা আরেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব ছবি দিয়ে হাদির উপর হামলার ঘটনার সিসি ক্যামেরা ভিডিও ধরে তারা দাবি করছেন এই 2 জনই আততায়ী। পুলিশ নিশ্চয়ই এগুলো বিশ্লেষণ করছে। তার পাশাপাশি একজনের পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় শুরু হয়েছে। সাংবাদিক জুলকারনাইন শায়ের তিনি দাবি করেছেন যে একজন আততায়ী, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আদাবর থানার সাবেক সভাপতি। কিন্তু আদাবর থানার সাবেক সভাপতিদের কেউ তারা ফেসবুকে পোস্টে তারা জানিয়েছে যে 2012 সালে আদাবর এবং মোহাম্মদপুর থানা আলাদা হয়। এরপর আদাবরের যে 3টি কমিটি হয়েছে, 2টি কমিটি গেছে আর একটি কমিটি রানিং ছিল। সেই কমিটিগুলোতে যে নাম বলা হচ্ছে সেই নামে কোনো ছাত্রলীগের সভাপতি ছিল না। তারপর
জুলকারনাইন শাহের আবারও একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে ঠিক আছে, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা যদি অস্বীকার করে, কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে তৌফিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে আততায়ীর ছবি দেখা গেছে। এখানেও প্রশ্ন ওঠে যে এইরকম ছবি জুলাই অভ্যুত্থানে থাকা বা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেকের সঙ্গে সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সেই সময়কার প্রেসিডেন্ট, আওয়ামী লীগ নেতা, তাদের ছবি দেখা গেছে। ফলে আওয়ামী লীগকে এখানে সম্পৃক্ত করার বিষয়টিও এখনো কেউ সুনিশ্চিত করতে পারছে না। ইভেন ইনকিলাব মঞ্চ এখনো সেরকম কোনো অভিযোগ করে নাই। এটা দেশের বাইরের এই প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো অংশই কাজটি করছে, নাকি দেশের ভেতরে প্রতিদ্বন্দ্বিতাকারী যারা এইবার নির্বাচন করতে চান এই অ্যারেঞ্জ টাইপের একটা নির্বাচনে, আগের মতো আগে যে টাইপের নির্বাচন আওয়ামী লীগ করেছে, তারা কেউ করেছে? হাদির ওই জায়গাটা হাদি তার পলিটিক্যাল পজিশনের কারণে এমন কোনো চ্যালেঞ্জ তাদের মধ্যেই হয়ে উঠেছিল কিনা? বিভিন্ন জনের নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আসছে, তাদের কার্যকলাপ, বক্তব্য, সেগুলো নিয়ে কথা হচ্ছে। রাশেদ খানের বক্তব্য নিয়ে কথা হচ্ছে, সাদিক কায়েমের বক্তব্য নিয়ে কথা হচ্ছে, আবার মির্জা আব্বাসকেও কেউ কেউ টেনে এনেছেন। কিন্তু এই অংশ, এই ভেতরে তারা ছাড়াও তো আরো অংশ রয়েছে, এবং দেশে অবৈধ অস্ত্র হাতে প্রচুর শক্তিশালী গ্রুপ রয়েছে, এক্সট্রিমিস্ট ধরনের গ্রুপ রয়েছে, তারা রাজনৈতিক দল না। আর সেদিক দিয়ে আবার আওয়ামী লীগ। এই দুই পক্ষের মধ্যে কে এর সুবিধা নিতে চেয়েছে? সারা দেশে হঠাৎ করেই আবার একটা বিশৃঙ্খল টাইপের অবস্থা। হঠাৎ করে এখানে আগুন, সেখানে বাসে আগুন, এখানে নির্বাচন কমিশনে আগুন, এই ধরনের ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। আমি 12 ডিসেম্বর 2025 যে বিষয়গুলো আপনাদের দিকে নজর দিতে চাই, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি আপনাদেরকে কয়েকটি খবরের শুধু আগে সামান্য অংশ একটু জানিয়ে নিতে চাই। এবং এগুলোর পেছনে কি? লক্ষ্মীপুরের নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়েছে নথিপত্র। ভেতরে দারোয়ান ছিল, সে টের পেয়ে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যায়। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কমিশন স্টোর রুমে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর 4টার দিকে মাস্ক পরা এক যুবক আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসাইনি। সিসিটিভি ভিডিও বরাতে তিনি বলেন, গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ওই যুবক ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে আগুনের রশ্মি দেখা যায়, এরপরে ওই যুবক গেট টপকে বের হয়ে যান। ফারুক হোসেন বলেন, এই যুবক জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমেছিল, সে টের পেয়ে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যায়। এর মধ্যে 2008 ও 2009 সালের ভোটের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউ সহ কিছু সরঞ্জাম পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় পায়নি। এদিকে উপজেলাতে খবর পেয়ে উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সেখানে গেছে, এবং এটা হচ্ছে লক্ষ্মীপুরের সিচুয়েশন। আর এমনি থেকে দুর্ঘটনার খবর পাওয়া গেছে কেরানীগঞ্জে বহুতল ভবন আগুন, কিন্তু নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুনের ঘটনা ঘটেছে। এরকম থেমে থাকা বাসে আগুন গত দুদিনে একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। তফসিলের পরদিনই রক্ত ঝরল রাজপথে। ওসমান হাদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর সঙ্গে সঙ্গে তার উপরে এই ভয়াবহ হামলা হয়েছে। এ নিয়ে স্তব্ধ রাজনৈতিক মহল, এবং রাজনীতিতে যারা এবার ইলেকশন করছেন তাদের অশারীরিক শক্তি, তাদের শত্রু বেশি, মানে অদৃশ্য শত্রু। সবাই সবাইকে চিনে, সবাই একসাথে মাঠে রাজনীতি করছে, হাসছে, দেখলে খুব মিষ্টি ব্যবহার, রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাচ্ছে, প্রধান উপদেষ্টা ডাকলে যাচ্ছে, প্রধান উপদেষ্টা গ্যাঞ্জামে পড়লেই তাদেরকে ডাকে, স্যুপ জুস খাওয়ায়। তারপর এবারও শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা, তিনি, আমি যখন এই আলোচনা করছি 12 ডিসেম্বর সকালবেলায়, তখন তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি তার লাগবেই, এনসিপি কে ডেকেছেন। মানে এই যে বিবদমান গ্রুপগুলো, এর মধ্যে বিএনপি এবং জামাতে ইসলামীর প্যারালাল শক্তি হচ্ছে এনসিপি, সেই জন্য তিনি তাদেরকে একসাথে ডাকেন। ইনকিলাব মঞ্চের সঙ্গেও প্রধান উপদেষ্টা বলছেন, বিপদে পড়লেই উনি তাদেরকে ডাকেন, এবং ডাকলে পরে কি যে বলেন এটা রাজনৈতিক দলগুলো জানে, আর উনি জানেন, আমরা অতটা জানি না, বুঝি না। প্রেস সচিব এসে কোনো একটা বক্তৃতা দেন, রাজনৈতিক দলগুলো বের হয়ে একটা বক্তৃতা দেন, এবং সবাই মোটামুটি এরকম যে আচ্ছা হযরত যা বলেছেন মোটামুটি ঠিক আছে, আমরা এটা মেনে নেই। কিন্তু মেনে নেই ওই যমুনার গেটটা পার হওয়ার পরে আবার যেই লাও সেই করবে, নিজেরা একে অপরের মধ্যে কামড়াকামড়ি ধামড়াধামড়ি শুরু করে। এই সময় দেশে এই অনাকাঙ্ক্ষিত যে খবরগুলো পাওয়া যাচ্ছে, এই খবরগুলো তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের উপরে যায়।
মানে এই রাজনৈতিক মহল যারা এই মিটিং টিটিং গুলো করে তারা বলে যেগুলো আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির কথা ফিসফাস শোনা যায়। সাত সকালবেলায় 12ই ডিসেম্বর, লক্ষণ কি অন্য কিছু কিনা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।